তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিজিএমইএ নেতারা। এমনকি 7 দিনের জন্য সব পোশাক কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তাই রে নাই রে না, টানা না না, টানা বানা খেলা শুরু হয়ে গেছে। বিজিএমইএ থেকে শ্রম উপদেষ্টাকে যে আলটিমেটাম দিয়েছে, তারা যে ক্লেইম করেছে, তাদের এই অভিযোগ শতভাগ যৌক্তিক। বিভিন্ন সেক্টরে অশান্তি চলছে, ষড়যন্ত্র। পাহাড়ে অশান্তি চলছে, ষড়যন্ত্র। গার্মেন্ট সেক্টরে অশান্তি চলছে, ষড়যন্ত্র। সচিবালয় ষড়যন্ত্র, আনসারদের মধ্যে ষড়যন্ত্র, বিভিন্ন জায়গায় শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বলে বলে উপদেষ্টা মহোদয়গণ মুখে ফেনা তুলে ফেলছে, জনগণকে জানান দিচ্ছে ষড়যন্ত্রের কথা। আমি বলি কি, এই ষড়যন্ত্রের পিছনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাত নেই তো? যদি এটাই না থাকবে, তাহলে ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে তারা কেন মুখে ফেনা তুলছে? বিগত দিনে আমরা দেখেছি যে স্বৈরশাসক ছিল, বিভিন্ন পরিকল্পনা করে, বিভিন্ন অঘটন ঘটিয়ে, বিভিন্ন অগ্নিসন্ত্রাস করে তারা কিন্তু এর দায় অন্য একটি রাজনৈতিক দলের উপরে চাপিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। দেশের জনগণের কাছে ভুল মেসেজ, ভুল বার্তা দিয়েছে, অগ্নিসন্ত্রাসের বার্তা, বিভিন্ন ষড়যন্ত্রের বার্তা তারা দেশের মানুষের কাছে ভুলভাবে তুলে ধরেছে। পক্ষান্তরে কি হয়েছে? তারা মানুষের কাছ থেকে যে যা পেতে চেয়েছিল সেটা কিন্তু তারা পায়নি। ওই যে বলে যে পরের জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নিজেই পড়তে হয়। মানুষের ভিতরে যে ভুল ধারণাটা সৃষ্টি করতে চেয়েছিল, তারা কিন্তু সেই ভুল ধারণা সৃষ্টি করতে পারেনি। ঠিক অন্তর্বর্তীকালীন সরকার যে ষড়যন্ত্র বলছে, এটি পাবলিককে কেন জানাতে হবে? কেন পাবলিককে এতবার বলতে হবে যে পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে, বড় ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে? এসব ষড়যন্ত্র যদি হয়েই থাকে, সেটা আপনারা নিয়ন্ত্রণ করবেন, আপনারা প্রতিরোধ করবেন, আপনারা রুখে দিবেন, সেটা তো আপনাদের কাজ। এটা তো পাবলিকের জন্য লাভ নেই। তাই তো বলি যে এই যে অস্থিতিশীলতা, এর অস্থিতিশীলতার পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত নেই তো? যদি একান্তই হাত না থাকে, তাহলে যে অস্থিরতা, সেই অস্থিরতা তাদের ব্যর্থতার ফসল। তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই তো বিজিএমই থেকে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, তারা যৌক্তিক দাবি করেছেন। দীর্ঘদিন ধরে গার্মেন্টস সেক্টরে যে অশান্তি বিরাজ করছে, এই অশান্তির পেছনের রহস্য কি? কেন তারা এটিকে প্রতিরোধ করতে পারতেছে না? যদি এটাকে প্রতিরোধ না করতে পারে, তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিক। তারা তো ধীরে ধীরে নানা ধরনের জাল বিছিয়ে, এটা তো আমরা বুঝি তারা সংস্কার নামক যে কি বলা যায়, অলৌকিক পরশ পাথর, যার কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই, সেই পরশ পাথর, সংস্কার নামক অলৌকিক পরশ পাথর, সেটা তারা চতুর্দিকে বিছিয়ে কালক্ষেপণ করার চেষ্টা করতেছে। তাদের সময়টাকে দীর্ঘায়িত করার চেষ্টা করতেছে তারা। অন্যদিকে নির্বাচনের আলোচনাকে ধীরে ধীরে, একটু লক্ষ্য করে দেখুন, নির্বাচনের আলোচনাকে তারা ধীরে ধীরে ফিকে করে দিচ্ছে। পক্ষান্তরে কি হচ্ছে? যারা ক্ষমতায় রয়েছে, বিগত দিনে যারা ছিল, তারা যা করেছে ঠিক সেই পথেই হাঁটছে। সম্প্রতি ভারত আমাদের সাথে যে রূঢ় ভাষায় রূঢ় আচরণগুলো করেছে, তার পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা দাবি করতে পারি আমরা ভারতের বন্ধু? গত কয়েকদিনে দেখলাম ইলিশ মাছ রপ্তানিকে কেন্দ্র করে 2 জন উপদেষ্টা, সৈয়দা রেজওয়ানা হাসান এবং অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, তারা যেভাবে কথাগুলো বলছেন, তিনি দাবি করছেন যে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে তাকে বাহবা দেওয়া হয়েছে। কারা বাহবা দিয়েছে? কোন পক্ষ থেকে? ভারত থেকে তাকে বাহবা দিয়েছে? না হলে অনলাইনে যত জরিপ আমরা এ পর্যন্ত দেখেছি, তাতে শতকরা 80 জন মানুষ এর বিরোধিতা করেছেন। তাহলে তাকে বাহবা দিয়েছেন কারা? এরপরে তিনি একটি কথা বলেছেন যে ভারত তো সস্তায় পেঁয়াজ দিচ্ছে, তাহলে বলে দেন ভারতের পেঁয়াজ খাবেন না।
তাহলে পেঁয়াজের বিনিময়কে সীমান্তে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে অমিত শাহ, উল্টো করে ঝুলিয়ে বাংলাদেশিদেরকে পিটাতে সোজা করতে চেয়েছে। পেঁয়াজের বিনিময়ে কি যুদ্ধের হুমকি দিয়েছিল রাজনাথ সিং? যাই হোক, সর্বোপরি আমরা সমস্যারে যখন বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনোভাবেই ফেল করতে দেব না, কিন্তু প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেরাই নিজেদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যায় তাহলে সেটা ঠেকাবে কে? আল্লাহ হাফেজ।